স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম। সেই প্রথম অধ্যায়ে কী ছিল? বহির্জাত প্রক্রিয়াসমূহ, তার সৃষ্ট ভূমিরূপ। সেখানে আমরা নদী নিয়ে আলোচনা করছিলাম। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিমবাহ। সেই হিমবাহ, কারণ পরীক্ষা তোমাদের কাছাকাছি চলে এসছে, তাহলে আজকের আলোচ্য বিষয় কিন্তু আমাদের হিমবাহ। সেই হিমবাহ যেখানে আমরা ইংরেজি শব্দ গ্লেশিয়ার থেকে কিন্তু এসেছে। কিন্তু এই গ্লেশিয়ারটা আবার কোত্থেকে এসছে? না, ল্যাটিন শব্দ গ্লেসিয়াস, ল্যাটিন শব্দ গ্লেসিয়াস থেকে কিন্তু এই গ্লেশিয়ার কথাটি এসেছে। হিমবাহ সকলেই আমরা জানি, সাদা বরফের স্তর বা আস্তরণ আমরা যে দেখতে পাই তাকে হিমবাহ বলে। তাহলে কোত্থেকে তাদের শুরু? বাংলায় একটা কথা আছে, নেভে। নেভে সাদা তুলোর মতো তুষারপাত যেগুলো হচ্ছে, আলগাভাবে এসে পড়ছে, তাকে কিন্তু আমরা নেভে বলি। সেই নেভে যখন দৃঢ়বদ্ধভাবে হয়, কঠিন হয়ে যায়, দৃঢ় হয়, তখন তাকে আমরা বলি ফিন, যেটা আমরা সকলেই জানি। এই হিমবাহ এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু স্থানান্তরিত হয়, কিন্তু খুব ধীরে ধীরে হয়। তার মধ্যে বিশ্বের সব থেকে দ্রুততম, ঠিক আছে, কি বলে, জ্যাকবস ভান। জ্যাকবস ভান হচ্ছে সব থেকে বিশ্বের দ্রুততম হিমবাহ পার ডে। ঠিক আছে, তাহলে প্রতিদিন কি হচ্ছে? 46 মিটার প্রতিদিন। এত দ্রুতগতি সম্পন্ন জ্যাকবস ভান, বিশ্বের দ্রুততম হিমবাহ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছে। তাহলে এই হিমবাহ পড়তে গেলে আমাদের কিছু টার্মস আছে, যেরকম হিমযুগ, প্লাইস্টোসিন যুগ। 30 লক্ষ বছর আগে আমরা এই ধরনের হিমযুগ দেখতে পেয়েছিলাম। 5টি পরপর যে হিমযুগ ছিল সেইগুলো কি কি ছিল? না, ডোনাউ, পুঞ্চ, মিন্ডেল, রিস আর উর্ম। পরপর এই 5টি হিমযুগ ছিল। সেই হিমযুগগুলি ধীরে 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 কি হয়েছে? শেষ হয়েছে। বর্তমানে উর্ম যে হিমযুগ রয়েছে, সেই উর্ম এবং তার পরবর্তী যে উষ্ণ যে যুগ আসছে, সেই অন্তর্বর্তী হিমযুগের মধ্যে বর্তমানে কিন্তু আমরা সকলে বসবাস করছি। এই যে ভারতবর্ষ তথা পৃথিবীতে আমরা যে জল ব্যবহার করি, যে পানীয় জল ব্যবহৃত জল, সেই পানীয় জলের 1.72% জল কিন্তু এই কোত্থেকে আসে? না, হিমবাহ গলিত জল, সাধু জল হিসাবে যেটা আমরা ব্যবহার করে থাকি। কত আসছে? না, 1.72%। এটা কিন্তু আমাদের ব্যবহারের জন্য কোত্থেকে আসছে? না, হিমবাহ থেকে আসছে, যেটা আমরা ব্যবহার করে থাকি বিশেষত, সেটা কিন্তু আমাদের এতে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই হিমবাহকে এবার আমরা 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা সকলেই, তোমরা জানো সকলে, ঠিক আছে? পার্বত্য হিমবাহ, আমরা পার্বত্য হিমবাহ সম্বন্ধে সকলেই আমরা জানি। এবং তারপরে আমরা পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ। পার্বত্য, পাদদেশীয় আর কি মহাদেশীয়। হিমবাহ এখানে নামটার সঙ্গে একটু আমাদের পরিচিত হতে হবে। পার্বত্য হিমবাহ বলতে কি বলে? যে হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে যে হিমবাহ লক্ষ্য করতে পারি, তাকে কিন্তু আমরা কি বলে থাকছি? না, তাকে আমরা পার্বত্য হিমবাহ বলে থাকি। সেই পার্বত্য হিমবাহ কিন্তু উঁচু পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। সেটা কোথায় দেখা যায়? না, আলাস্কার হুবার্ট। আলাস্কার হুবার্ট আমরা নামটা জানি, আলাস্কার হুবার্ট।
তাহলে বেসিক্যালি যদি আমরা এটা পার্বত্য অঞ্চল অঙ্কন করে থাকি, তাহলে বেসিক আমরা কি দেখব, যে পার্বত্য অঞ্চলের উপরের দিকটায় আমরা সকলেই জানি যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব সেই উপরের অংশটা কি হবে, তত আমরা কি 6.5 ডিগ্রি হারে তাপমাত্রা কমবে এবং উপরের দিকটা শীতল হবে, সেখানে কি হবে, হিমবাহ সঞ্চয় হবে। তাহলে এটা বেসিক্যালি কি হচ্ছে, পার্বত্য হিমবাহ। পাদদেশীয় হিমবাহ কাকে বলছে না, পাদদেশীয় পার্বত্য হিমবাহ থেকে যখন যে হিমবাহগুলো স্থানান্তরিত হয়েছে নিচে এসে জমা হয়, সেই অংশটাকে কি বলছি আমরা না, পাদদেশীয় হিমবাহ। সেই অংশে পাদদেশীয় হিমবাহ লক্ষ্য করা যাচ্ছে। সেখানে সেই পাদদেশীয় হিমবাহের সামনের দিক যে অংশটা, যে সামনের দিকে যে অংশটা, তাকে আমরা কি বলে থাকি, লেবে। তাকে আমরা বলে থাকি পার্বত্য হিমবাহের যে লেবে নয়, সেই অংশটাকে কি বলে থাকি আমরা, এই অংশটাকে কি বলে থাকি না, লোব, লয়কা ব, এই অংশটাকে আমরা বলে থাকি। যেরকম আলাস্কা মালাস পিনা হচ্ছে এর উদাহরণ। আর মহাদেশীয় হিমবাহ, বড় বড় মহাদেশ অঞ্চলে, সে মহাদেশীয় অংশে যখন আমরা দেখতে পাই, সেই সব অংশে উচ্চ অক্ষাংশে মহাদেশীয় অঞ্চলে যে অবস্থাটা সুবিশাল এবং সুগভীর যে অংশ আমরা মহাদেশীয় হিমবাহ হিসাবে আমরা কিন্তু সেটা দেখতে পেয়ে থাকি, সেটা মহাদেশ অঞ্চলে বিস্তৃত বা বিস্তার লাভ করেছে। তার উদাহরণ হিসাবে আমরা কি পেয়ে থাকি মহাদেশীয় হিমবাহে না, লাম্বার্ট হচ্ছে আন্টার্কটিকাতে লাম্বার্ট রয়েছে বৃহত্তম হিমবাহ হিসাবে আমরা এখানে দেখতে পাই মহাদেশীয় লাম্বার্ট হিমবাহ আমরা এখানে দেখতে পাই। পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ, এই তিনটি অংশ কিন্তু আমরা দেখতে পেলাম। এবার হিমবাহ, এই যে মহাদেশীয় হিমবাহ লক্ষ্য করা যায়, সেই মহাদেশীয় হিমবাহ অংশে দেখা যায় যে তার পার্শ্ববর্তী অংশ বরফে পরিপূর্ণ হলেও তার এই যে উপরের অংশ, মাথার অংশটি অনেক সময় কি হচ্ছে, আলগা হয়ে যায়, ঠিক আছে, তাহলে ফাঁকা হয়ে যায়। তখন তাকে এই অংশটাকে আমরা তখন কি বললাম, যখন এই বরফের স্তর ফাঁকা হয়ে যাচ্ছে, এই অংশটাকে আমরা তখন বিশেষ করে এই যে অংশটা ফাঁকা অংশ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ফাঁকা সাদা অংশকে তখন তাকে আমরা কি বললাম, লুনা টক্স, ঠিক আছে, লুনা টক্স আমরা বলে থাকি, নুনাটক বা নুনাটক আমরা বলে থাকি, আমরা নুনাটক এই অংশটাকে নুনাটক হিসাবে আমরা দেখে থাকি। এরপরে আমরা যদি দেখি হিমবাহে আমরা যদি চলে আসি যে হিমবাহ কীভাবে ক্ষয় করছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে হিমরেখা। হিমরেখা আমরা সকলে খুব গুরুত্বপূর্ণ। হিমরেখা শর্ট কোশ্চেন আছে, হিমরেখা কাকে বলে, অনেক সময় প্রশ্ন হয় হিমরেখা কাকে বলে, তাহলে এটা পার্বত্য অঞ্চল, তাহলে হিমরেখা কাকে বলে, ঠিক আছে, যে রেখার ঊর্ধ্বে, ঠিক আছে, কোনোদিনই বরফ গলে না, তাকে হিমরেখা বলে। যেরকম ধরো আমি এরকম একটা রেখা টানলাম, যে এর উপরে কোনোদিন হচ্ছে বরফ গলে না, তাহলে এটা হচ্ছে স্থায়ী হিমরেখা। নাহলে কিন্তু হিমরেখার পরিবর্তন লক্ষ্য করা যায়। যেরকম নিরক্ষীয় অঞ্চলে হিমরেখা উচ্চতা অনেক বেশি হয়, নিরক্ষীয় অঞ্চলে, যখন নিরক্ষীয় অঞ্চলে, এটা যদি নিরক্ষীয় অঞ্চলে হয়তো হিমরেখার উচ্চতা এতটা। আর তারপরে আমরা ক্রান্তীয় অঞ্চলে এতটা, আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যাচ্ছে এর সমান্তরালে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে হিমরেখা কি স্থায়ী হয় না অস্থায়ী হয়? আচ্ছা, অস্থায়ী এই যে বললাম যে সামার সিজন এবং উইন্টার সিজন অনুসারে শীতল এবং গরমের উপর ডিপেন্ড করে থাকে, তাহলে তার উপর নির্ভর করে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় আমাদের এই হিমরেখা। তবে হিমরেখা ডেফিনেশনে আমাদেরকে কি জানতে হবে না, যে রেখার উপরে বরফ কোনোদিন গলে যায় না, ঠিক আছে, তাকে কিন্তু আমরা
কি বললাম, হিমরেখা। যদি নিরক্ষীয় অঞ্চলে এটা হয় তাহলে স্থায়ী হিমরেখা কোনটা হবে, কারণ এর উপরে কোনোদিনই হচ্ছে বরফ গলে যাচ্ছে না, তখন তাকে একটা আমরা স্থায়ী হিমরেখা বলে থাকি। যেরকম হিমশৈল, আর একটা বিষয় রয়েছে হিমশৈল। হিমশৈল পড়তে গেলে আমাদের 1912 সালে আটলান্টিক মহাসাগরে যে জাহাজ ডুবি হয়েছিল, যাকে নিয়ে আমাদের একটা বই ছিল, কি টাইটানিক, অনেকেই তোমরা দেখেছো এই বইটা, টাইটানিক। ঠিক আছে, হিমশৈল। তাহলে হিমশৈল কি করে? বরফের টুকরো, বরফ তো আমরা জানি ভারী একটা কঠিন বস্তু, কঠিন পদার্থ, সে তো জলে ডুবে যাবে, তা কি হয় না। জলের তরল বা জলের তুলনায় মানে আবার বরফের ওজন কিন্তু 10% কম। তার জন্য কি হচ্ছে না, সমুদ্র যদি আমাদের এখানে সমুদ্র থাকে, সমুদ্র রয়েছে, এখানে একটি বরফের টুকরো, আটের 9 অংশ, এই 8/9% এই অংশ কিন্তু সে জলের তলায় ডুবে থাকে, কিন্তু সামান্যতম অংশ হলেও সে কিন্তু জলের তলায় কিন্তু ভেসে থাকে। দূর থেকে মনে হয় যে ছোট্ট একটা বরফ হয়তো ভেসে রয়েছে, কিন্তু না, তার তলায় কিন্তু অনেকটা বড় অংশ থাকে, তার জন্য কিন্তু বিপজ্জনক। এটাকে কিন্তু আমরা কি বলে থাকি, হিমশৈল। এটা কিন্তু আমাদের সকলকে মাথার মধ্যে রাখতে হবে। এরপর কি করতে হবে না, এরপর এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হিমবাহের কাজ, ক্ষয় কাজ। আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য 3টে ভূমিরূপ বিশেষত আমাদের মনে রাখতে হবে, যেহেতু 3টে ভূমিরূপ চিত্র সহ, আগের দিনই আমি বলেছি যে একটু লিখবো, একটু চিত্র আঁকবো, একটু উদাহরণ দেবো, তাহলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে। যেরকম ধরো আমরা ক্রেভাস, হিমবাহ অঞ্চলে অনেকে যারা হিমবাহ যায়, গিরি পার করতে যায়, সেখানে দেখা যায় ক্রেভাস, সমান্তরাল এবং আড়াআড়িভাবে হিমবাহের স্তরের মধ্যে ছোট ছোট চিরফাট লক্ষ্য করা যায়। হাতলওয়ালা ডেকচিয়ারের মতো বলে, কিন্তু কোথাও 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 এরকম সূক্ষ্ম সূক্ষ্ম চিরফাট লক্ষ্য করা যায়, এবং সেই চিরফাটের উপরে দেখা যাচ্ছে আলগা যে তুষারকণা পড়ছে, যাকে আমরা নেভে বলি, ফিন বলি, সেগুলো জমা হয়ে যায়। তার জন্য যারা দেখা যাচ্ছে যে বরফে পাহাড়ে উঠতে যাচ্ছে, তখন কি হচ্ছে, অনেক সময় তারা না বুঝতে পেরে সেই ফাটলে যখনই পা দিয়ে দেয়, তখন কিন্তু তারা পর্বত গাত্রে চলে যায়। তার জন্য অনেক পর্বতারোহী কি হয়, নিখোঁজ হয়ে যায়, মৃত্যুর ফাঁদ। ক্রেভাস, বাকসুর কেভাস রয়েছে, আমাদের বাকসুর রয়েছে এবং কেভাস রয়েছে, আমরা সকলে এই যে এগুলো জানি, এইটা আমাদের জেনে রাখা দরকার। তারপরে আমাদের হিমবাহের যে ক্ষয়কার্যের ফলে এই ক্রেভাস এবং বাকসুর খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা কিন্তু মৃত্যু ফাঁদ, কারণ তার উপরে হালকা একটা স্তর পড়ে থাকে। আমরা ক্ষয়কার্যে চলে আসবো। ক্ষয়কার্যের মধ্যে আমরা কি দেখবো না, করি, সার্ক, এইগুলো হচ্ছে তার নাম। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় তার আলাদা আলাদা, স্কটল্যান্ড, ইংল্যান্ডে নাম হচ্ছে করি। ঠিক আছে, সেইখানটায় তার নাম হচ্ছে করি, ফ্রান্সে হচ্ছে সার্ক, নরওয়েতে বন এবং ওয়েলসে কাম, জার্মানিতে কার, এই ধরনের ভূমিরূপের নাম আমরা দেখে থাকি। সেরকম ক্ষয়জাত ভূমিরূপ এবং সার্ক, করি, কাম, বন, বিভিন্ন জায়গা অনুসারে তার কিন্তু নাম আমরা দেখতে পেয়ে থাকি। তাহলে ভূমিরূপটা সাধারণত কি ধরনের হয়, জাস্ট লাইক দ্যাট। সাপ, একে আমরা সাপ ভূমিরূপ বলে থাকি, ক্ষয় বলে থাকি। ঠিক আছে, আবার এর কিছুটা অংশে যখন এই বরফ গলে গিয়ে নিচের দিকে কি হচ্ছে, বরফে কি হচ্ছে, জল জমা হয়ে যায়, তখন করি হ্রদ বা সার্ক হ্রদ আমরা বলে থাকি।
এটা আমরা লক্ষ্য করে থাকি। করি বা সার্ক। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ আমরা কি দেখতে পারি, হিমদ্রোণী, না ইউ আকৃতির ভূমিরূপ, জাস্ট লাইক দ্যাট। ইউ আকৃতির ভূমিরূপ, জাস্ট লাইক দ্যাট ইউ আকৃতির ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই হিমদ্রোণী, একে আমরা হিমদ্রোণী বলে থাকি। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ যে এটা দিয়ে যাচ্ছে, স্থানটা দিয়ে যাচ্ছে, সেখানে কি হচ্ছে, গভীর গর্তের মতো, ইউ আকৃতির গর্তের মতো সৃষ্টি করছে, তাকে আমরা ইউ আকৃতির ভূমিরূপ বলে থাকছি, যাকে আমরা হিমদ্রোণী বলে থাকি। এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ রয়েছে, যেরকম কি না, এখানে প্রধান নদী যেখানে বয়ে থাকছে, বা প্রধান হিমবাহ যেখানে বয়ে থাকছে, তার ঠিক উপরের অংশে দেখা যাচ্ছে ঝুলন্ত আকারে এখানে হচ্ছে দেখেছে প্রধান হিমবাহের উপরে এই হিমবাহগুলো কি হচ্ছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার জন্য এখানে কি বলা হচ্ছে না, এই অংশটাকে আমরা কি বলছি, ঝুলন্ত উপত্যকা। এটা কিন্তু এটা প্রধান, ঠিক আছে, এই প্রধান, তার উপরে কিন্তু এটা ঝুলন্ত অবস্থা রয়েছে। তার জন্য এখানে কি বলা হচ্ছে, কি আমরা ঝুলন্ত উপত্যকা বলে থাকি। হিমদ্রোণীগুলো যখন তার উপর থেকে এসে ঝুলে থাকে, তখন তাকে আমরা ঝুলন্ত করি। তাহলে আমরা কি হলো, এটা স্করি বা সার্কে করলাম, এটা কি করলাম, হিমদ্রোণী করলাম, ঝুলন্ত উপত্যকা করলাম, তিনটা। এর মধ্যে একটা রসমতানে আছে, সেই রসমতানেও আমরা করতে পারি। রসমতানের ছবিটা আমাদের কাছে সহজ হয়। রসমতানের ক্ষয়কার্যের সময় যে অংশের উপর দিয়ে প্রবাহিত হয়, প্রতিবাদ ঢাল যাকে বলি, যেখানে প্রবাহিত হচ্ছে, সেখানে কিন্তু মসৃণ করে দিয়ে যাচ্ছে, যার উপর দিয়ে যাচ্ছে মসৃণ করে দিয়ে যাচ্ছে, কিন্তু এবং তারপরের যে অনুবাদ ঢাল, সেখানে খাঁচ কাটা ধাপের মতো সৃষ্টি হচ্ছে, অমসৃণ, তাকে কিন্তু আমরা রসমতানে বলে থাকি, রসমতানে বলা হয়ে থাকে। দেখে ল্যাম্বার্ট ডোমো বলা হয়, ভূবিজ্ঞানী শ্মশান প্রথম এই রসমতানে নামটি করেছিল। পিরিয়ড রয়েছে, ট্যাগ অ্যান্ড টেল রয়েছে, কিন্তু এই জিনিসগুলো আমরা অতি সহজেই এঁকে ফেলতে পারবো, করতে পারবো। তার জন্য এই জিনিসগুলো আমরা কি করলাম, আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে অংশটা দিয়ে যাচ্ছে সে অংশটা মসৃণ, তারপরে দেখা যাচ্ছে এই ধরনের অমসৃণ ভূমিরূপে সৃষ্টি করছে। তাহলে একে কি বলছি আমরা, এর প্রভাব দিক এটা, একে রসমতানে। এখানে তিনটা করতে হবে, তোমাকে ডিসাইড করে দিতে হবে কোনটা ভালো, এবং তার উদাহরণ তোমাকে দিতে হবে। তাহলে এটা হলো হিমবাহের ক্ষয়কার্য ফলে গঠিত ভূমিরূপ। আর এরপরে আমরা দেখে নেব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ কি কি। তাহলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, যে ক্ষয়কার্যের ফলে যে পদার্থগুলো, সেগুলো গিয়ে যেগুলো জমা করছে বস্তুগুলো, সেগুলোর ফলে কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে কি না, সৃষ্টি হচ্ছে আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ। সেই সঞ্চয়জাত ভূমিরূপ কি কি, যেখানে প্রথম সঞ্চয়জাত ভূমিরূপ বহির্বিধৌত সমভূমি। আমরা সকলেই জানি যে হিমবাহের প্রবাহের ফলে যখন সমভূমির সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে ক্ষয় করেছে, সেই ক্ষয়জাত পদার্থগুলো নিয়ে এসে যখন নিম্নভূমি অঞ্চলে সেগুলো প্রসারিত হচ্ছে, সেখানে বহির্বিধৌত সমভূমির সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ডিম ভর্তি ঝুড়ির মতো যে ভূমিরূপ, ঠিক আছে, যাকে আমরা ড্রামলিন বলে থাকি, ঠিক আছে। যেরকম রসমতানে আমরা দেখেছিলাম প্রবাহের দিক মসৃণ, ঠিক ডিম ভর্তি ঝুড়িতে কি হচ্ছে না, এইটা হচ্ছে যে প্রবাহের দিকটা হচ্ছে অমসৃণ, আর প্রবাহের বিপরীত দিকটা হচ্ছে মসৃণ প্রকৃতি। এটা কিন্তু প্রবাহের দিক, ঠিক আছে। তাহলে প্রবাহের দিকটা, প্রতিবাদের দিকটা হচ্ছে কি, অমসৃণ। এটা ডিম ভর্তি ঝুড়ির মতো একে বলা হচ্ছে, ঠিক আছে। একে কি বলা হচ্ছে না, একে আমরা ড্রামলিন বলি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কেম সোপান বা কেম, যেখানে বলি যে সমতল ভূমি অঞ্চলে আমরা, যেসব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে হিমবাহ পাত্রভাগে সৃষ্ট জলধারা দ্বারা একসঙ্গে সঞ্চিত হচ্ছে এবং স্তরে স্তরে এসে সঞ্চিত হচ্ছে, তখন কেমের সৃষ্টি করছে, কেম এবং এস্কার এইগুলো সৃষ্টি করছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি না, আমরা কেম করতে পারি,
এস্কার করতে পারি, ড্রামলিন করতে পারি। এই তিনটা ভূমিরূপ কিন্তু আমরা এই সঞ্চয়জাত ভূমিরূপে এতে দেখাতে পারি। আর এখান থেকে গুরুত্বপূর্ণ কি হতে পারে না, রস্যমতানে এবং ড্রামলিনের পার্থক্য। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু আসে, ঠিক আছে, রস্যমতানে আর ড্রামলিন এর পার্থক্য। আলাদা করে তোমাদের আসতে পারে হিমরেখা, হিমশৈল, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের আসতে পারে ফিয়র্ড, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের আলাদা 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 করে তোমাদের এর জন্য প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। হিমযুগ, কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা আসতে পারে। আর একসঙ্গে যদি আসে বড় কোশ্চেন, তাহলে তিনটে করে, ক্ষয়জাতের তিনটা এবং কি সঞ্চয়জাতটা। ক্ষয়জাতের তিনটা আমরা কি করতে পারি, করি শাক যাকে বলি আমরা, ঠিক আছে। আমরা কি করতে পারি, করি শাক, ইউ আকৃতি ভূমিরূপ বা যেটাকে বলে হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, এই তিনটা করতে পারি। এটা ক্ষয়ের ফলে, ক্ষয় কার্যের ফলে। আর সঞ্চয়ের ফলে আমরা কি করতে পারি না, সঞ্চয়ের ক্ষেত্রে কি করতে পারি, সঞ্চয়জাতের ক্ষেত্রে সঞ্চয়জাত বহি বিধৌত সমভূমি, কেম, এস্কার, বা আমরা এখানে করতে পারি ড্রামলিনটা করে নিতে পারি, ড্রামলিন করতে পারি। এস্কারটাকে ছেড়ে দিই, আমরা এস্কারটাকে ছেড়ে দিই, তাহলে আমরা ড্রামলিন করতে পারি। তাহলে এই তিনটা, তাহলে এইভাবে যদি আমরা হিমবাহটা পড়ে নিই, তাহলে আমরা সহজেই কিন্তু আমরা এটা করতে পারবো। তিনটে করে ভূমিরূপ, বারবার বলেছি, তিনটে করে ভূমিরূপ, যেগুলো আমরা আঁকতে পারবো, যার ছবি দিতে পারবো এবং যার উদাহরণ দিতে পারবো এবং তার সম্বন্ধে একটু তথ্য লিখতে পারবো, তাহলেই কিন্তু, বা ডেফিনেশন, একটু ডেফিনেশন, একটা ছবি, একটা কিন্তু উদাহরণ, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। আবার তোমাদের সঙ্গে পরের ক্লাসে দেখা হবে। যদি কোনো রকম সমস্যা হয় তোমরা বলতে পারো, আমি সেইভাবে তার উপর ভিডিও করতে পারবো। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।